आज আমরা মডেল কোশ্চেন সেট 2 এ এখানে পার্ট 1 অলরেডি হয়ে গেছে। আজ আমরা পার্ট 2 তে আমরা 4 এর যে 12টা প্রশ্ন রয়েছে এই 12টা প্রশ্ন সঠিকভাবে করার চেষ্টা করব, যেন আমাদের এখানে 2 মার্ক করে প্রত্যেকটা প্রশ্নে রয়েছে এবং 10টা প্রশ্ন রয়েছে, অর্থাৎ 12টা প্রশ্ন রয়েছে, আমাদের 10টা প্রশ্ন করতে হবে এবং এখান থেকে আমরা যেন 20 নম্বর পাই সেইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। অলরেডি সেট অন দিয়ে দিয়েছি, এইভাবে আমি 15টা সেট তোমাদেরকে পার্ট 1 এবং পার্ট 2 এ 1 2 3 পার্ট 1 এ এবং পার্ট 2 এ 4 নম্বর এইভাবে আমরা প্রশ্নগুলো দিতে থাকবো। ওকে, তাহলে দেখি কোশ্চেন নম্বর 4 এর 1 এ আমি চলে যাই। কি বলেছে দেখি, জয়ন্ত, অজিত এবং কুনাল মোট 15,000 টাকা দিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুনালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকায় ব্যবসায় নিয়োজিত করে সেটা আমাদের হিসাব করে বের করতে বলেছে। এবার দেখো, এবার আমরা এইভাবে লিখব, জয়ন্ত, অজিত এবং কুনাল আমার সঙ্গে তোমরা লিখবে এবং একদম শেষে পুরো প্রশ্ন কমপ্লিট করার পরে আমার সঙ্গে পুরোটা এবং পুরো শেখার পরে শুধুমাত্র লিখে দাও আই হ্যাভ ডান কমেন্ট বক্সে, তাহলে আমি বুঝতে পারবো তুমি পুরোটা করেছো। এবার যদি কোথাও কোনো সমস্যা থাকে তবে সেটাও আমাকে জানাতে পারো এবং হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে সবগুলো লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবার দেখো, জয়ন্ত, অজিত এবং কুনাল এর মূলধনের বা এই লাভের অনুপাত যেটাই সেটাই কিন্তু আমাদের মূলধনের অনুপাত। সুতরাং মূলধন বা লাভের অনুপাত, ওকে, মূলধন এবং লাভের অনুপাত সবসময় সমান হয় যদি সময় 1 বছর বা 2 বছর এরকম যদি স্থির থাকে, তাহলে এখানে 800:1000:1200। ওকে, তাহলে এখান থেকে দেখো প্রত্যেকটা থেকে 0 0 0 0 কেটে দিই, তাহলে 8:10:12, দুটো করে শূন্য বাদ দিয়ে দিয়েছি। এবার যদি 4 দিয়ে কাটি তাহলে 2 দিয়ে কাটি তাহলে 4:2 দিয়ে কাটলে 5:6। এবার আনুপাতিক যোগফলটা করে নিই। আনুপাতিক যোগফল ইকুয়াল টু যেভাবে লিখছি ঠিক এইভাবে পরীক্ষার সময় লিখবে, 4 + 5 + 6 এত টাকা। তাহলে কত হচ্ছে 10 15, আনুপাতিক যোগফল 15। ওকে, এখানে টাকা নয়। এবার দেখো আমাদের কার টাকা চেয়েছে, জয়ন্ত কত টাকা ব্যবসা নিয়োজিত করেছিল, অতএব জয়ন্তের মূলধন ইকুয়াল টু আমাদের মোট টোটাল টাকা দেয়া রয়েছে 15,000 টাকা, এর সঙ্গে আমরা গুণ করে দেব জয়ন্ত যে আনুপাতিক ভাগটা পেয়েছি, এখানে কত 15-র মধ্যে কত ছিল 4, তাহলে 15/4 তাহলে এটা দিয়ে দিলেই এবার জয়ন্তের টাকা আমরা পেয়ে যাব। একে আমরা মোটামুটি একবার যাবে, তারপরে 3টে শূন্য বসে যাবে, তাহলে মোটামুটি কত হচ্ছে 4000 টাকা। ক্লিয়ার হলো? আশা করি পুরো ক্লিয়ার হয়েছে। এটাই আমাদের অ্যান্সার। এবার এখানে সুন্দর করে লিখবে, অতএব নির্ণেয় জয়ন্তের মূলধন 4000 টাকা। ক্লিয়ার হলো? এটা আমাদের অ্যান্সার হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, 1 আঙুল অথবা 1.5 আঙুল মোটামুটি ফাঁকা দিয়ে দেবো, এরপর আমরা 2 নম্বর লিখব। ক্লিয়ার? সুন্দর করে সাজিয়ে লিখব যেন শিক্ষকের চোখে পড়ে এবং বাঁদিকে আমরা মার্জিন রাখবো, মার্জিনের বাঁদিকে একটু জায়গাও থাকবে যেন এখানে নম্বর দেওয়া সম্ভব হয়। যেমন এটা আমার হয়ে গেছে, সুতরাং টিক চিহ্ন দিয়ে স্যারে এখানে নম্বরটা যেন বসাতে পারেন লাল কলমে দিয়ে, যেন বুঝতে পারেন যে এই প্রশ্নে এখানে আমি মার্কটা দিয়েছি। যখন কাউন্ট করবেন তখন যেন সঠিকভাবে কাউন্ট হয়, এটা খেয়াল রাখবে সবসময়। এবার দেখো, প্রতি বছর জনসংখ্যা 8% হারে অর্থাৎ
r% বৃদ্ধি হলে n বছরে জনসংখ্যা হয় p। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল কত? x জন। ক্লিয়ার? এবার এখানে আমাদের প্রত্যেকটা জিনিসের ডাটা কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বর্তমান জনসংখ্যা ইকুয়াল টু বর্তমান জনসংখ্যা ইকুয়াল টু, এখানে বর্তমান জনসংখ্যা কি পি তো, বা এখানে শর্তেও লিখতে পারো। এখানে একবারে এইটুকু না লিখে শর্তে লিখতে পারো। একবারে শর্তে এটা আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, পি ইকুয়াল টু পূর্বে জনসংখ্যা ছিল এক্স জন, এবং প্রত্যেক বছরে আমার r% করে বৃদ্ধি পেয়েছে, এবং কত বছর? n বছর পর্যন্ত, এবং সেটা এসেছে পি জনে। তাহলে বর্তমান জনসংখ্যা পি ইকুয়াল টু এক্স ইন্টু 1+r/100। তাহলে এটা আমরা লিখতাম। তারপর এই জনসংখ্যার, এবার এই জিনিসটাকে আমরা একটু ঘুরিয়ে দিই। একই জিনিস এখানেও লিখতাম, এখানে শুধু শর্তে লিখেছি, সুতরাং ভালো লাগবে দেখতে। এক্স ইন্টু 1+r/100, তারপর n ইকুয়াল টু পি, শুধুমাত্র ঘুরিয়ে লিখলাম। এবার দেখো এটা পি বাই, এই পুরোটা নিচে চলে গেল 1/, এখানে গুণ আকারে ছিল, এই পাশে গিয়ে ভাগ হলো। এবার আমরা সূচকে কি জানি? 1/a ইকুয়াল টু, এর পাওয়ার কত আছে? 1। তাহলে এটা যদি উপরে উঠে যায় তাহলে মাইনাস হয়, তাই তো? ঠিক একইভাবে এর যে পাওয়ারটা রয়েছে সেটা আমাদের উপরে যখন উঠবে, যখন এটা গুণ আকারে লিখব, তখন এই যে পাওয়ারটা রয়েছে সেটা আমাদের নেগেটিভ হয়ে যাবে। তাহলে পুরো ক্লিয়ার হলো? তাহলে এখানে কি লিখবে উত্তরটা? অতএব নিম্নেও n বছর পূর্বে জনসংখ্যা ছিল p ইন্টু 1+r/100, তারপর -n। ক্লিয়ার হলো? আশা করি পুরো ক্লিয়ার হয়েছে। এটা হয়ে গেছে, মানে এখানে স্যার একটা টিক দেবেন এবং এই পাশে 2 নম্বর দিয়ে দেবেন। তাহলে এইভাবে যদি আমরা অঙ্কগুলো করি এবং দেখতে যখন সুন্দর হবে, তখন আমরা মার্কস বেশি পাবো। এরপরে অঙ্কটা চলে যাবে। এবার আর বিস্তারিত কথা বলবো না, এবার শুধু অঙ্কগুলো দেখি। অঙ্ক নিয়ে অবশ্যই কথা বলবো। এখানে দেখো এইভাবে দেওয়া আছে a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4 ইকুয়াল টু 2a মাইনাস 3b প্লাস অফ 4c/p। ওকে, এখানে p এর মান আমাদের চেয়েছে। আমরা মোটামুটি প্রদত্ত বলে লিখে নিই a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4। এটা আমরা লিখলাম, ডান দিকে টুক নাই লিখলাম আপাতত, বা তুমি চাইলে লিখতেও পারো ইকুয়াল টু 2a মাইনাস, এবার এটাকে আমরা একটু লিখে নিই, প্লাস অফ 4c/p। এবার বা এখানে দেখো এর সঙ্গে কত রয়েছে? এর সঙ্গে রয়েছে 2। তাহলে এই যে ভগ্নাংশটা, এর সঙ্গে উপরে নিচে 2 দিয়ে গুণ করবো, তাহলে নিচেও 2 দিয়ে গুণ করলে হয় 4। বি এর সঙ্গে কত রয়েছে? -3, তাই তো? তাহলে বি এর সঙ্গে -3 গুণ করো। তাহলে -3 যদি নিচে গুণ করি তাহলে কত হবে? -9। এবার বলতে পারো মাইনাস মাইনাস কেটে দিই। মাইনাস এই কারণেই আনা হয়েছে যেন অঙ্কটা আমি করতে পারি। এবার সি এর সঙ্গে আমার কত? 4 রয়েছে, তাহলে 4c, আর নিচে আমি 4 গুণ করলাম, তাহলে হলো কত? 16। তাহলে এখানে কত আছে? 2a মাইনাস 3b প্লাস অফ 4c/p। এবার সংযোজন প্রক্রিয়া করি। এবার দেখো সংযোজন প্রক্রিয়া কি হয়, যে উপরে যে পদগুলো আছে সেগুলো আমরা উপরে যোগ করি। তাহলে এইটা যোগ এইটা, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস 3b প্লাস 4c, এখানে 4 মাইনাস 9 প্লাস অফ 16। ওকে, তাহলে 2a মাইনাস 3b প্লাস 4c/p। এবার দেখো এইটুকু আর এইটুকু মিলে গেছে, তাহলে p ইকুয়াল টু এখানে যেটুকু হবে ততটুকু।
অতএব পি ইকুয়াল টু 4 - 9 + 16, তাহলে 20 থেকে 9 চলে গেল, তাহলে হচ্ছে 11। ওকে, অতএব নির্ণেয় পি এর মান 11। ক্লিয়ার হলো? এটা আমাদের অ্যান্সার। বোঝা গেছে? এবার চলো পরের অঙ্কতে যাই। পরের যে অঙ্কটা দেখো, এটা 3 করলাম, এটা 4। এবার এখানে আমাদের দেওয়া রয়েছে x² + bx + 12 = 0। আরেকটা দেওয়া রয়েছে x² + bx + p = 0। সমীকরণ দুটির একটি বীজ p হলে p এর মান কত? এবং x² + bx + p = 0। সমীকরণ দুটির একটি বীজ যদি p হয় 2 হয়, তাহলে এমনটা বলছে যে এদের একটা বীজ 2, অর্থাৎ সমীকরণ দুটি অবশ্যই সমান। সুতরাং যেহেতু এখানে আমরা বলতে পারি যেহেতু সমীকরণ দুটির একটি বীজ সমান, সুতরাং তুলনা করে বলতে পারি সমীকরণ দুটি সমান। ওকে, সমীকরণ দুটি সমান। তাহলে কারণ কি এই লাইনটা লিখলাম কেন? x² এখানে x² + bx, এখানে +bx রয়েছে, এখানে p রয়েছে, এখানে শুধু 12 রয়েছে, এবং এই দুটো যে সমীকরণ রয়েছে তাদের একটা বীজ দেয়া রয়েছে 2। যেহেতু সমীকরণ দুটির একটি বীজ সমান, সুতরাং আমরা এখানে যদি তুলনা করি তাহলে বলতে পারি সমীকরণ দুটিও সমান। অতএব p = 12। এই ক্ষেত্রে অতএব নির্ণেয় p এর মান 12। আশা করি পুরো ক্লিয়ার হয়েছে বিষয়টা। আমি আশা করব এটা পুরো ক্লিয়ার। ওকে, এবার চলো পরের অঙ্কতে যাই। আমি 5 নং দেখি এখানে কি বলছে। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি আর সি দুটি জ্যা সমান। এবার এ ও বি কোণ = 60 ডিগ্রি আর সিডি = 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। ওকে, এটা আমাদের একটা বৃত্ত, এটা আমাদের তার কেন্দ্র, এখানে রয়েছে আমাদের এ বি। এবার সিডি এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, আমি এইখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সিডি এ বি আর সিডি যখন সমান তখন এটা বলেছে আমার 6 সেমি, তাহলে এসি = 6 সেমি। এবার এখান থেকে বলে দিয়েছে আমাদের একটা যে কোণ এ ও বি কোণ = 60 ডিগ্রি, এ ও বি কোণ = 60 ডিগ্রি বলেছে। তাহলে এখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে ও এ এবং ও বি এই দুটো আমার ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি সমান হয়, অর্থাৎ একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণ, অর্থাৎ এই কোণ এবং এই কোণ সমান, এই বাহুর এই কোণ, এই বাহুর এই কোণ, এরা দুইজন পরস্পর সমান। সুতরাং এখান থেকে আমরা কি নেব যে 180 থেকে 60 বাদ দিয়ে দিলে 120 থাকে, তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 60। তাহলে এই কোণের মান 60 ডিগ্রি, এই কোণের মান 60 ডিগ্রি। তাহলে এরা কি হলো? একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এই বাহু 6 সেমি যদি হয় তাহলে এটাও 6 সেমি, এটাও 6 সেমি, তাই তো? এটুকু আমি বুঝিয়ে দিয়েছি। এবার যেভাবে আমাদের লিখতে হবে, প্রদত্ত চিত্রে এ বি = সিডি = 6 সেমি। ওকে, কোণ এ ও বি কোণ = 60 ডিগ্রি। এবার ত্রিভুজ এ ও বি এর কোণ ও এ বি কোণ = কোণ ও বি এ কোণ, অর্থাৎ এই দুটো কোণ লিখলাম। কারণ এরা সমান কেন? যেহেতু ও এ = ও বি লিখে দাও বৃত্তের ব্যাসার্ধ,
এ পর্যন্ত ক্লিয়ার হচ্ছে তো? এবার দেখো, সুতরাং আমরা বলতে পারি অতএব কোণ ও এ বি কোণ ইকুয়াল টু, যে কোনো একটা ও এ বি কোণ ইকুয়াল টু 180 মাইনাস 60 একে আমরা ভাগ করে দিলাম 2 দিয়ে, তাহলে কত হচ্ছে 60, তাই তো? অতএব ত্রিভুজ, এবার দেখো অতএব ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ, অতএব ব্যাসার্ধ ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু 6 সেমি। ক্লিয়ার হলো? এবার লিখবে অতএব নির্ণেয় ব্যাসার্ধ ইকুয়াল টু 6 সেমি। অবশ্যই বাংলায় লিখবে, যেহেতু এখানে বাংলায় দেওয়া রয়েছে। 6 সেমি থাকলে 6 সেমি, এখানে সেমি আছে তো একটু খেয়াল করিনি। হ্যাঁ, সেমি রয়েছে। এটা বাংলায় লিখবে সব সময়, আমার ইংরেজি হয়ে যাচ্ছে এখন, অভ্যাস হয়ে গেছে। এবার দেখো পরের অঙ্কটা আমি একটু দেখি। 5 হলো আমাদের, 6 নম্বরে দেখি। এখানে কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, ও কেন্দ্রীয় একটা বৃত্তের এ বি একটা ব্যাস রয়েছে। এবার এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 এটুকু আমরা জানি। এবার যার এ বি সমান্তরাল বিসি ডিসি এখানে বলেছে। এবার একটা কোণের মান 25 দেওয়া আছে, আর একটা কোণের মান আমাদের নির্ণয় করতে বলেছে। এবার মোটামুটি আমাদের চতুর্ভুজ কেমন হবে তার কোনো ও কেন্দ্রবৃত্তের এ বি একটা ব্যাস, তার একটা ধারণা দিয়ে দিয়েছে, এ বিটা হবে এর ব্যাস, আর বাকি মোটামুটি এইভাবে তুমি একটা চতুর্ভুজ এঁকে নাও। ওকে, তাহলে এটা এ বি সি ডি। এবার আমাদের একটা কোণের মান দেয়া আছে, দেখো এখানে দেয়া আছে বিএসি কোণ, বিএসি কোণ অর্থাৎ এটাকে যদি আমরা টেনে দিই তাহলে এই যে কোণটা এটা আমাদের 25 ক্লিয়ার? এবার আমরা, আর এই কোণটা কত, এ সি বি কোণ, এটা কত, অবশ্যই 90 কারণ অর্ধবৃত্তস্থ কোণ। এবার দেখো চিত্রে বা ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, যার এখানে বলে দিয়েছে এ বি ইকুয়াল টু ব্যাস, এ বি সমান্তরাল, এখানে বলে দিয়েছে আমাদের এ বি সমান্তরাল ডিসি, তাহলে এ বি সমান্তরাল যদি ডিসি হয়ে থাকে, একবার দেখবে এ বি এবং ডিসি সমান্তরাল, এরা সমান্তরাল এবং এটা তার ছেদক। এখানে আমরা কি জানি যে ছেদক হলে এই কোণ আর এই কোণ এটা সমান হয়, এই কোণটা আর এই কোণটা সমান হয়, তাই তো? সেই ক্ষেত্রে এখানে যদি দেখি এ বি এবং ডিসি একটা সমান্তরাল সরলরেখা এবং এসি তাদের ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এটা 25 তাহলে এখানে বলতে পারি অতএব কোণ এ সি ডি কোণ ইকুয়াল টু কোণ এখানে বিএসি কোণ ইকুয়াল টু 25 ওকে, তাহলে এই কোণটা পেয়ে গেছি। আমাদের কোন কোণটা চেয়েছে, ডিএসি কোণ, ডিএসি কোণ আমাদের চেয়েছে। ওকে, এবার দেখো এটা আমরা পেয়ে গেছি কত, 25 এবার তাহলে এই টোটাল কোণের মানটা আমরা বের করব। সরি, এইবার দেখা যাচ্ছে এই টোটাল কোণের মানটা, অতএব কোণ এসি এ কোণ প্লাস অফ কোণ এসি বি কোণ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে
25 ডিগ্রি প্লাস অফ 90 ডিগ্রি ইকুয়াল টু 115 ডিগ্রি। তাহলে এখান থেকে মোটামুটি এটুকু বলতে পারি, অতএব কোণ ডি এ বি কোণ, এখান থেকে ডি এ বি কোণ প্লাস অফ বিসি ডি কোণ, বিসি ডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই তো? কারণ কি আমরা জানি বিপরীত কোণদ্বয়ের সমষ্টি, চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। কোন ক্ষেত্রে? বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে। তাহলে এখান থেকে দেখো যে জিনিসগুলো লিখছি, এই ডি এ বি কোণ, ডি এ বি কোণ এর পরিবর্তে ডি এ সি কোণ, ডি এ সি কোণ প্লাস অফ এখানে বি এ সি কোণ প্লাস অফ এই কোণের পরিবর্তে আমরা দুটো কোণ পেয়েছি, সেটা হলো ডিসি এ কোণ, বা এই পুরো কোণটা আমি একবারে লিখেও দিতে পারতাম, আর একটা পেয়েছি এসি বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে ডি এ সি কোণ, এটা আমার 25 ডিগ্রি, এটা আমি পেয়েছি 25 ডিগ্রি, এবং এসি বি কোণ এটা পেয়েছি আমি 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এখানে আছে আমার 180 ডিগ্রি। এবার ডিএসি কোণ ইকুয়াল টু এই 180 এই পাশে রয়েছে, এবার ওই পাশে গিয়ে 90 বিয়োগ হলো, এই পাশে 25 25, ওই পাশে গিয়ে আবার 50 বিয়োগ হলো, তাই তো? 25 25 যোগ করলাম, 50 ওই পাশে গিয়ে বিয়োগ হলো, তাহলে এখানে কত থাকছে? 90, 90 থেকে 50 গেলে থাকে আমার 40 ডিগ্রি। তাহলে ডিএসি কোণ ইকুয়াল টু 40 ডিগ্রি। আপাতত ক্লিয়ার হয়েছে পুরোটা। এবার পরের প্রশ্নতে আমি যাচ্ছি, এটাকে এবার তুলে নেবে, ওকে, লেখাটা তুলে নেবে, আশা করি চিত্রটাও তুলে নিয়েছো। এবার দেখি পরের প্রশ্নটা একটু দেখি। যদি কোনো অঙ্কে অসুবিধা হয় অবশ্যই আমাকে টেলিগ্রামে 8145480141 এটা টেলিগ্রাম করতে পারো, অথবা এসবি ম্যাথপাড়া লিখে যদি সার্চ করো তাহলে টেলিগ্রামে দেখবে একটা চ্যানেল চলে এসেছে, ওখানে জয়েন হয়ে আমার সঙ্গে কথা বলতে পারো ওখানে গ্রুপে। এবার দেখো 6 হয়ে গেছে, এবার 7। ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ, একটা রয়েছে ও এ, একটা ও বি, এর মধ্যবর্তী কোণ রয়েছে আমাদের 130 ডিগ্রি। এবার এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় টি বিন্দুতে সেট করে। এখান থেকে যদি আমরা কোণ করি, দুটি স্পর্শক অঙ্কন করি, তাহলে টি বিন্দু সেট করে, তাহলে এ টি বি কোণ ও এ টি ও কোণ এর মান নির্ণয় করতে বলেছে। আগে চিত্র এঁকে নিন, না আঁকলে তোমরা বুঝতে পারবে না বিষয়টা। এটা আমাদের একটা বৃত্ত, এই বৃত্তের বলেছে ও এ এবং ও বি এর মধ্যবর্তী যে কোণটা, অর্থাৎ ও এ এবং ও বি এরা দুজন আমার ব্যাসার্ধ রয়েছে, মোটামুটি এরা এরকম হলে পারে, এখানে ধরে নিই আমরা এখানে 130 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবার এটা ও এ ও বি। এবার বলছে কি এ এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয়, তাহলে এখানে যদি আমরা স্পর্শক অঙ্কন করি বি বিন্দুতে, এবং এখানে যদি এ বিন্দুতে স্পর্শক অঙ্কন করি, তাহলে এখানে টি বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে? টি বিন্দুতে ছেদ করে। এবার আমাদের বলেছে এ টি বি কোণ, এই কোণটা নির্ণয় করতে, এবং এখান থেকে টেনে দিয়ে এ টি ও কোণ এটা আমাদের নির্ণয় করতে বলেছে। এবার দেখি চিত্রে ও যা যা লিখলাম অঙ্কন করলাম সেগুলো একটু লিখে নিই। ও কেন্দ্রীয় বৃত্তের ও এ এবং ও বি দুটি ব্যাসার্ধ, দুটি ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি। মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ কোনটা হয়েছে? এ ও বি কোণ 130 ডিগ্রি। ওকে, অঙ্কিত স্পর্শকদ্বয়, এখানে আরেকবার একটু দেখে নিই, তাহলে এখানে স্পর্শকদ্বয় এখানে রয়েছে আমাদের টি। স্পর্শকদ্বয়
এটি ও বিটি পরস্পর টি বিন্দুতে মিলিত হয়েছে। এবার দেখো, এখান থেকে আমরা বলতে পারি যে এই যে দুটো কোণ উৎপন্ন হয়েছে, আমরা জানি এটা এখানে শুধু এটাই লিখবে, কোণ এ ও বি কোণ প্লাস কোণ এ টি বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই যে কেন্দ্রস্থ কোণ এবং এই যে দুটো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করা হয়েছে আর স্পর্শক দ্বারা অঙ্কিত কোণ অর্থাৎ উৎপন্ন কোণ, এই দুটো কোণের পরিমাণ 180 ডিগ্রি। এটা অবশ্যই মাথায় রাখবে একটু। এবার দেখো, এটা আমাদের 130 ডিগ্রি প্লাস অফ এ টি বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার এ টি বি কোণ 180 ডিগ্রি, ওই পাশে যদি আমাদের 130 ডিগ্রি চলে যায় তাহলে বিয়োগ হয়ে হচ্ছে আমাদের 50 ডিগ্রি। ক্লিয়ার? এবার আমাদের আরও একটা কোণ নির্ণয় করতে বলেছে, সেটা হলো এটিও। এটিও ওকে, এটা যদি হয় তাহলে এটা কি করেছে, ওটি এ টি বিকে অর্থাৎ এ টি বি এই কোণটাকে সমান দুই ভাগে বিভক্ত করেছে। ওটি কমা দিয়ে লিখবে এ টি বি কে দুটি সমান ভাগে বিভক্ত করে, সমান কোণে বিভক্ত করে। এবার এই লেখাটা তোমরা চাইলে আরো ছোট করতে পারো অবশ্যই। তাহলে দুটি সমান কোণে বিভক্ত করেছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোণ এটি বি কোণ, এখান থেকে আমরা লিখব কোণ এ টি ও কোণ ইকুয়াল টু 50কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে 25 ডিগ্রি। ক্লিয়ার হলো? আশা করি পুরো ক্লিয়ার হয়েছে। এবং এখানে তোমরা একটু সুন্দর করে উত্তরটা লিখবে, অতএব নির্ণেয় এমক কোণ এবং এমক কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 25 ডিগ্রি পরপর। ঠিক আছে? এবার পরের অঙ্কতে যাই আমি। 8 নং দেখো কি বলেছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হয় তা আমাদের নির্ণয় করতে বলেছে। এখানে আমরা ধরে নেব, প্রথমে ধরি আসল ইকুয়াল টু পি টাকা। ওকে, যদি আমাদের বলেছে কত টাকার, এবারে বার্ষিক সুদের হার, বা এখানে তুমি এক্সও ধরতে পারো, ধরে নিই আমি এক্স। ওকে, এক্স ধরলাম। এবার বার্ষিক সুদের হার, এখানে আর ইকুয়াল টু 5%। এবার কি আছে, সুদের হার কত টাকা হলে মাসিক সুদ, এখানে সুদ আমাদের সুদ, সেটাকে কি বলি, আই ইকুয়াল টু 1 টাকা, সময় আমাদের মাসিক সুদ বলেছে, সময় ইকুয়াল টু 1 মাস, তাহলে 1কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা বছর। তাহলে এখানে আমরা বলতে পারি যে আমরা জানি I ইকুয়াল টু PRT বাই 100। এখান থেকে পিটা আমাদের বাইরে আসবে এবং এখানে I ইন্টু 100 RT নিচে গিয়ে গুণ হলো। তাহলে পি এর মান আমরা এখানে ধরেছি এক্স, তুমি পিও রাখতে পারো, এখানে আমি পি রাখলাম, অসুবিধা নেই। ক্লিয়ার? আই ইকুয়াল টু এখানে কত, আই ইকুয়াল টু এখানে দিয়ে দিই আসল পি ইকুয়াল টু এক্স টাকা, এখানে আই ইকুয়াল টু 1 টাকা, এখানে 100। আর এর মান কত, আর এর মান আমাদের 5% দেওয়া রয়েছে।
আর এখানে টি ইকুয়াল টু 1/12 বছর, এটাই তো আমরা বের করেছি। তাহলে 5 দিকে কাটো, তাহলে 20। এবার এই 12 উপরে গিয়ে তো গুণ হবে, তাহলে 12টা এখানে এসে গুণ করে দিলাম, 20-র সঙ্গে গুণ হলো, তাহলে কত হচ্ছে 12 দুগুণা 24, 240 টাকা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হচ্ছে। এবার এখানে সুন্দর করে লিখবে অতএব নির্ণেয় আসল 240 টাকা, তারপর 1 আঙুল থেকে 1.5 আঙুল গ্যাপ দিয়ে তারপরের অঙ্কটা করবে, এটা পরীক্ষার খাতায়। এবার আমরা পরের অঙ্কতে যাই। দেখো এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র এবং ডি বিন্দুতে বিসি বাহুর মধ্যবিন্দু দেওয়া রয়েছে, বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে আমরা মোটামুটি একটা পরিকেন্দ্র আগে এঁকে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা আমাদের একটা বৃত্ত যার পরিকেন্দ্র এ বি সি, একটা আমাদের ত্রিভুজ রয়েছে, তার পরিকেন্দ্র ও কেন্দ্রীয়, অর্থাৎ এটা আমাদের পরিকেন্দ্র রয়েছে। এবার ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এখানে বিসি বাহুর মধ্যবিন্দু, এখানে রয়েছে আমার ডি। এবার কি বলছে বিএসি কোণ, ওকে বিএসি কোণ, অর্থাৎ এই কোণটা বলছে আমাদের 40 ডিগ্রি। এবার আরেকটা কোণ নির্ণয় করতে বলছে বিওডি কোণ, বিওডি কোণ, তাহলে এইটা আর এটা যোগ করে দিতে হবে, সেই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। এখানে দেখি চিত্রে ত্রিভুজ এ বি সি এর কোণ আমাদের রয়েছে বিএসি কোণ ইকুয়াল টু 40 ডিগ্রি। আবার বৃত্তস্থ কোণ, আমরা কি জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, আবার না লিখে অতএব দিয়ে দাও একবারে। এখানে যদি আমরা যোগ করে দিই ওসি, যদি যোগ করে দিই তাহলে এটা আমাদের কি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ, তাই তো, সরি কেন্দ্রস্থ কোণ। কোণ বিও সি কোণ ইকুয়াল টু 2 ইন্টু কোণ বিএসি কোণ, তাহলে 40 গুণা 2 ইকুয়াল টু 80 ডিগ্রি। এবার কি করলাম সেটাকে একটু লিখে দিই। আমরা কি জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, সেটাই লিখলাম। এবার আবার লেখো, আবার এই যে ওডি কমা দিয়ে কোণ বিওসি কে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। সুতরাং আমি বলতে পারি অতএব কোণ বিওডি কোণ ইকুয়াল টু হাফ অফ বিওসি কোণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই যে আমাদের নির্ণয় কোণটা বের করতে রয়েছে বিওডি কোণ, সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে মোটামুটি বোঝা গেল যে এখানে যে কোণের মানটা দেওয়া থাকবে তাহলে এই কোণের মানটা ঠিক তাই হবে, তাই তো। যদি এই ধরনের থাকে তাহলে আমাদের শর্ট অঙ্ক আসলে এটুকু আমাদের লিখতে হবে না, একইভাবে আমরা করে দিতে পারবো। এখানে শুধুমাত্র লিখবে নির্ণয় কোণের মান 40 ডিগ্রি। আশা করি পুরো ক্লিয়ার হয়েছে, যদি ক্লিয়ার না হয় জানাবে। এবার দেখো পরে মোটামুটি এবার আমরা 10-এ চলে যাচ্ছি। এখানে বলছে কি একটা ঘনকের সমগ্র তলে ক্ষেত্রফল দেওয়া রয়েছে, ধরি এখানে আয়তন বের করতে বলেছে, ধরি ঘনকের ব্যাসার্ধ, সরি ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ একক, আমার সঙ্গে অবশ্যই লিখি না, ঘনকের বাহুর দৈর্ঘ্য একক। তাহলে আমরা জানি বা এরকম লিখতে পারো শর্তে, একবারে শর্তে বসিয়ে দাও, শর্তে 6a² ইকুয়াল টু 150, তাহলে আর কিছু লিখতে হবে না। তাহলে এখান থেকে স্কোয়ার ইকুয়াল টু 150-কে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে পাচ্ছি সম্ভবত 36, তাই তো, না অন্য কিছু পাচ্ছি 25 পাই।
6কে 6 দিয়ে ভাগ করলে 150কে 25 পাই। তাহলে a ইকুয়াল টু, একে যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি কত, 5, তাই তো, বর্গমূল করলে। এবার অতএব বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 5 একক, এখানে কি বর্গ মিটার দেওয়া রয়েছে, এখানে অবশ্যই মিটার দেবে, একক না দিয়ে। তাহলে 5 এককে কেটে মিটার দাও। অতএব ঘনকের ক্ষেত্রফল, আয়তন, ঘনকের আয়তন ইকুয়াল টু a কিউব, তাই তো, এত ঘন মিটার। তাহলে 5 তার হোল কিউব ঘনমিটার ইকুয়াল টু 125 ঘনমিটার। ক্লিয়ার হলো? এবার এখানে অতএব নিম্ন ঘনকের আয়তন 125 ঘনমিটার, এটা অবশ্যই লিখবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। এবার চলি আমরা 11 নম্বরে। কি বলছে, একটা লম্বভিত্তিকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি, চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধ দেওয়া রয়েছে আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি এর মান আমাদের জিজ্ঞাসা করছে কত হবে। তাহলে দেখি, মোটামুটি লিখে নিই। ধরি বক্রতলের ক্ষেত্রফল সি, এখানে লম্বভিত্তিকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে সি ইকুয়াল টু আমরা কত পাই, 2 পাই আর এইচ, এটা তো এত বর্গ একক, দেখা যাচ্ছে। এটা আমাদের চোঙের, তাই তো, ধরি এখানে লিখে দাও চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি ইকুয়াল টু 2 পাই আর এইচ বর্গ একক। 2 পাই আর এটা আমাদের পরিধি, তার সঙ্গে যদি এইচ গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাই ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। এবং এখানে আবার একটা বলেছে যে ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, এবং আয়তন বলেছে, আয়তন বলেছে ভি, আর আমরা ভি ইকুয়াল টু কত জানি, পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন একক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব সি আর বাই ভি ইকুয়াল টু, সি এর মান কত পেলাম, 2 পাই আর এইচ, আর রয়েছে এখানে, আর ভি ইকুয়াল টু, এখানে ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। এবার তোমাদের যদি মনে হয় যে আমরা এইখানে যে জায়গাগুলো দেওয়া রয়েছে এগুলো আমরা চেঞ্জ করে দেবো, যেমন ব্যাসার্ধ জায়গায় ক্যাপিটাল আর দেবো, এখানে আমি স্মল আর বসিয়ে এখানে ক্যাপিটাল আর দেবো, সেটাও দিতে পারো, যেমন খুশি তেমনি তুমি সাজাতে পারো তোমার মতো। পাই পাই কেটে গেল, এখান থেকে আর কাটলে একটা আর থাকে, এখান থেকে আর, এই আর কেটে গেল, এখান থেকে এইচ কেটে গেল, তাহলে থাকছে কত, শুধুমাত্র 2। অতএব নিম্ন সি বাই আর বাই ভি এর মান 2, এখানে সুন্দর একটা লাইন লিখে দেবে। এবার তারপরের অঙ্কতে যাই। 12তে বলছে কি, একটা নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ দেওয়া রয়েছে, ব্যাসার্ধ 3 আর একক হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, প্রদত্ত অর্ধগোলকের, বা এখানে প্রদত্ত নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 3 আর একক। ওকে, এবার অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কত জানি, 3 পাই আর স্কোয়ার, এখানে আর কত, আর অর্থাৎ ব্যাসার্ধ ইকুয়াল টু কত, 3 আর, তার হোল স্কোয়ার, এত
যেহেতু ক্ষেত্রফল সুতরাং বর্গ একক। এবার 3 পাই ইন্টু 3 স্কোয়ার অর্থাৎ 27 আর তার হোল স্কোয়ার, ও সরি 3 স্কোয়ার 9, তাহলে 9 আর স্কোয়ার এত বর্গ একক। এবার 9কে যদি 3-এর সঙ্গে গুণ করি তাহলে কত হয় 27 পাই আর স্কোয়ার বর্গ একক। তোমাদের এই অধ্যায়ে যদি তুমি একটু উত্তরগুলো ফলো করো তাহলে দেখবে বেশ কয়েকটা উত্তর ভুল রয়েছে, অবশ্যই সংশোধন করে নিও। আমার সঙ্গে যদি পুরো পাঠটা করে থাকো তাহলে শুধুমাত্র লিখে দাও আই হ্যাভ ডান। এছাড়া তোমার যদি কোনো প্রশ্নে অসুবিধা থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে জানাতে পারো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক অর্থাৎ মেসেঞ্জার, যে কোনো মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সবার জন্য যোগাযোগের ব্যবস্থা রয়েছে। এছাড়া কোন ভিডিওর উপরে তোমরা বা কোন টপিকের উপর ভিডিওটা চাইছো তোমরা এর পরবর্তীতে সেটা অবশ্যই জানিও। পরবর্তী পার্টগুলো অবশ্যই দেখো। এছাড়া তোমরা প্লে লিস্টে গিয়ে সমস্ত পার্ট পেয়ে যাবে অলরেডি।